আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা সায়েন্স একাডেমির পক্ষ থেকে। আজকে আমি একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসে আমরা জেনেছিলাম কোষ এবং কোষের গঠন, কোষ কাকে বলে, কোষ কে আবিষ্কার করেছেন। আজকে আমরা জানবো একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন। তো একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে যে উদ্ভিদ কোষে কি কি থাকে, কি কি উপাদান আছে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে সায়েন্স একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসে আমরা কোষ এবং কোষের গঠন সম্পর্কে জেনেছি। কোষ কাকে বলে, কোষের সংজ্ঞা, কোষকে আবিষ্কার করেছেন, আদি কোষ এবং প্রকৃত কোষের সম্পর্কে জেনেছি। আজ আমরা উদ্ভিদ কোষের গঠন নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটি উদ্ভিদ কোষ এখানে এঁকেছি আমি। তো উদ্ভিদ কোষের মধ্যে কিছু উপাদান থাকে যেমন হচ্ছে প্লাজমা মেমব্রেন, কোষ প্রাচীর, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এসব কিছু ক্ষুদ্র অঙ্গাণু নিয়ে একটি কোষ গঠিত হয়। তো উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে উদ্ভিদ কোষে কোষ গহ্বর থাকে যা প্রাণীকুলে থাকে না। তো এটি হচ্ছে কোষ গহ্বর যা প্রাণীকুলে থাকে না এবং উদ্ভিদ কোষের কোষ প্রাচীর থাকে দ্বি-স্তর বিশিষ্ট কোষ প্রাচীর থাকে। কোষ প্রাচীরের পরেই থাকে হচ্ছে প্লাজমা মেমব্রেন। আমরা জীববিজ্ঞানের যেখানেই প্লাজমা কথাটা শুনবো আমরা এটা ধরে নেব যে এই ব্যাপারটা হচ্ছে জেলি ন্যায় বস্তুকে আমরা বলছি প্লাজমা। যেমন হচ্ছে প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম ইত্যাদি। তো এরকম জেলি ন্যায় বস্তুকে যে পর্দা দ্বারা আবৃত থাকে তাদেরকে আমরা প্লাজমা মেমব্রেন বলি বা দেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ২ ধরনের থাকে, অমসৃণ এবং মসৃণ। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে দানাদারযুক্ত গোলাকার বস্তু থাকে। এজন্য একে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এরকম কোনো দানাদার গোলাকার বস্তু থাকে না। এরপরে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোষের তা হচ্ছে নিউক্লিয়াস। এটা বোধ উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুটোতেই থাকে। নিউক্লিয়াস হচ্ছে একটি কোষের প্রাণকেন্দ্র। দেন আমরা দেখতে পাবো একটি গলগি বস্তু যার অপর নাম হচ্ছে কোষের ট্রাফিক পুলিশ। এটি হচ্ছে এক কোষের কেন্দ্রবিন্দু থেকে কোষের চারদিকে পরিধির দিকে কোষীয় বস্তুকে পরিবহনে সাহায্য করে। দেন হচ্ছে লাইসোজোম। লাইসোজোম একটি গুরুত্বপূর্ণ উপাদান। দেন হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় হচ্ছে কোষের শক্তিকর বা পাওয়ার হাউস। দেন আমরা দেখতে পাচ্ছি কোষে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে উদ্ভিদ কোষে তা হচ্ছে প্লাস্টিড, যেটি প্রাণী কোষে থাকে না। এই প্লাস্টিড উদ্ভিদের কোষে থাকে যা হচ্ছে সালোকসংশ্লেষণে পোষণে সাহায্য করে এবং শর্করা জাতীয় খাদ্য তৈরিতে সাহায্য করে। এই হলো একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন। আমাদের উদ্ভিদ কোষের এই চিত্রটা আঁকা শিখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। আর উদ্ভিদ কোষের এই গঠনের মাধ্যমে আমরা উদ্ভিদ কোষে কি কি উপাদান থাকে তার সম্পর্কে একটা নিশ্চিত ধারণা পেয়ে গেলাম। তাহলে কোষ প্রাচীরের ভৌত গঠন বিজ্ঞান আলোচনা করি তাহলে হচ্ছে কোষ প্রাচীর
প্রথমে আসি কোষপ্রাচীর ভৌত গঠন। কোষপ্রাচীর আমি বলেছি ৩ টি স্তর নিয়ে গঠিত। একটা হচ্ছে মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, দেন হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। মধ্যপর্দা। মধ্যপর্দা হচ্ছে ২ টি উপাদান দিয়ে গঠিত। মধ্যপর্দা হচ্ছে ২ টি কোষের মধ্যে যে মাঝখানের যে পর্দাটা তাকে আমরা বলেছি মধ্যপর্দা। এই মধ্যপর্দা ২ টি উপাদান নিয়ে গঠিত। একটি হচ্ছে ফ্লেগমোপ্লাস্ট, আরেকটি হচ্ছে পেকটিন জাতীয় পদার্থ। তো ১ম এ আমরা জানলাম মধ্যপর্দা। মধ্যপর্দা ২ টি উপাদান দিয়ে তৈরি। একটি হচ্ছে ফ্লেগমোপ্লাস্ট এবং হচ্ছে পেকটিন জাতীয় পদার্থ। পরবর্তীতে যেই পর্দাটি থাকে তা হচ্ছে প্রাথমিক প্রাচীর। তাহলে ১ম এ থাকে হচ্ছে কোষপ্রাচীর, ১ম এ থাকে মধ্যপর্দা, দ্বিতীয়ত থাকে হচ্ছে প্রাথমিক প্রাচীর। দ্বিতীয়ত থাকে হলো হেটেরলস, হেমিটেরলস এবং হচ্ছে গ্লাইকোপ্রোটিন। তাহলে ৩ টি উপাদান নিয়ে গঠিত কি, কি? সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন। তো আমরা প্রাথমিক উপাদানের ৩ টি উপাদান সম্পর্কে জানলাম যে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন থাকে। আমরা মাঝখানে মধ্য পর্দার পরে এই প্রাথমিক প্রাচীরটা এঁকেছিলাম। তো মাঝখানে আমি কিছু ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি। এই ফাঁকা জায়গাগুলোকে আমরা বলি হচ্ছে কূপ এলাকা। এই কোষ এলাকার মাধ্যমে একটি কোষ থেকে আরেকটি কোষে কোষীয় উপাদানগুলো পরিবহন করে। তো এই যেখানে এই কোষ এলাকা কখন তৈরি হয়? এই যে মধ্যপ্রাচীরের মধ্যপর্দার পরে প্রাথমিক প্রাচীর যেখানে তৈরি হয় না, যে প্রাথমিক প্রাচীর যেই জায়গাগুলোতে তৈরি হয় না, সেই জায়গাগুলো ফাঁকা থাকে এবং সেখানে কূপের সৃষ্টি হয়। এইজন্য এই জায়গাগুলোকে আমরা বলতেছি কূপ এলাকা। এটা এক কোষ থেকে আরেক কোষে কোষের উপাদানগুলো পরিবহনে সাহায্য করে। দেন এটার নাম আবার হচ্ছে প্রাথমিক প্রাচীর। তো আরেকটা প্রাচীর আছে তা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। তো সেকেন্ডারি প্রাচীর হচ্ছে ৫ থেকে ১০ মাইক্রোমিটার পুরু হয়। সেকেন্ডারি প্রাচীরও কিছু উপাদান নিয়ে গঠিত। এই উপাদানগুলো হচ্ছে তো এখন আমরা বলবো হচ্ছে সেকেন্ডারি প্রাচীর, যেটা হচ্ছে সর্বনিম্ন স্তর। এই সেকেন্ডারি প্রাচীর হচ্ছে ৫ থেকে ৩ মাইক্রোমিটার পুরু। এটিও ৩ টি উপাদান নিয়ে গঠিত। তা হচ্ছে সুবেরিন, লিগনিন এবং হচ্ছে মোম। তাহলে কি, কি উপাদান? সুবেরিন, লিগনিন এবং হচ্ছে মোম।
তো একটি কোষ প্রাচীর ৩ টি ভাগে বিভক্ত। তা হচ্ছে মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। এই মধ্যপর্দার উপাদান, প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর উপাদান সম্পর্কে আমরা জানলাম। এখন কিছু উপাদান আছে যেমন সেলুলোজ কতটুকু থাকে, হেমিসেলুলোজ কতটুকু থাকে, গ্লাইকোপ্রোটিন থাকে। এই জায়গাগুলো থেকে আমাদের হচ্ছে এমসিকিউ বোর্ড কোয়েশ্চেন বলো বা এডমিশন টেস্টের জন্য অনেক বেশি সংখ্যকবার এই জায়গাগুলো থেকে প্রশ্ন এসেছে। এইজন্য আমাদের আলাদা করে জানতে হবে যে কতটুকু পরিমাণ তেললোভ থাকে, কতটুকু হেমিসেলুলোজ থাকে, গ্লাইকোপ্রোটিন থাকে, নির্দিষ্ট কিছু উপাদানের পার্থক্য সম্পর্কে আমাদের জানতে হবে। তো ওগুলো আমাদের হচ্ছে এমসিকিউ তে হেল্প করবে। যেমন প্রথমেই আছে হচ্ছে সেলুলোজ। সেলুলোজ থাকে হচ্ছে 40%। দেন হচ্ছে পেকটিন। পেকটিন থাকে হচ্ছে 30%। দেন হেমিসেলুলোজ। হেমিসেলুলোজ থাকে হচ্ছে 20%। দেন হচ্ছে গ্লাইকোপ্রোটিন। তা থাকে হচ্ছে 10%। এটা সহজভাবে মনে রাখার জন্য আমরা হচ্ছে একটা সিরিয়াল ওয়াইজ করতে পারি, যেমন সেলুলোজ, পেকটিন, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। তা হচ্ছে 40 থেকে 10 এ হচ্ছে 10 করে হচ্ছে কমে যাবে। তো সেলুলোজ থাকে কত? 40%, পেকটিন 30%, হেমিসেলুলোজ হচ্ছে 20 এবং গ্লাইকোপ্রোটিন হচ্ছে 10%। তো এরকম তো এখন আমি পড়বো কোষপ্রাচীরের সূক্ষ্ম গঠন। কোষপ্রাচীরের সূক্ষ্ম গঠন সম্পর্কে আমরা জানি, তার সবার আগে জানতে হবে কোষপ্রাচীর মূলত কি দিয়ে তৈরি। কোষপ্রাচীরের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সেলুলোজ। তো এরকম অনেকগুলো সেলুলোজ অণু মিলে একটি মাইসেলি গঠন করে। দেন হচ্ছে মাইক্রোফাইবিল, ম্যাক্রোফাইবিল, এরকম তাতে অনেকগুলো তন্তু গঠন করে, সেই তন্তু মিলে কোষপ্রাচীর গঠন করে। তো প্রথমে আসে হচ্ছে সেলুলোজ অণু। ১ থেকে ৩,০০০ সেলুলোজ অণু মিলে একটি সেলুলোজ চেইন গঠন করে। একটি সেলুলোজ চেইন তৈরি করে। তো এরকম ২০ টি সেলুলোজ চেইন মিলে আবার হচ্ছে মাইক্রোফাইবিল তৈরি করে।
তো আমরা জানলাম যে সেলুলোজ অণু থেকে হচ্ছে ১ থেকে ৩,০০০ সেলুলোজ অণু মিলে সেলুলোজ চেইন তৈরি করে। এরকম ১০০ টি সেলুলোজ চেইন মিলে এক ধুলাবালি, ময়লা বা বিভিন্ন আঘাত থেকে আমাদের রক্ষা করে। তেমন কোষ প্রাচীরও উদ্ভিদ কোষদেহকে বাইরের আঘাত থেকে রক্ষা করে, ভিতরের অঙ্গাণুগুলোকে সুরক্ষা প্রদান করে, একটা আকৃতি প্রদান করে। তাহলে আমরা এখন জানবো হচ্ছে কোষ প্রাচীরের কাজ কি? কোষ প্রাচীরের কাজ। তো ১ম এ যদি বলি একটি কোষপ্রাচীর কি কাজ করে? কোষপ্রাচীর হচ্ছে কোষকে আকার প্রদান করে। কোষে আকৃতি প্রদান করে। তাহলে কোষপ্রাচীর কি করে? কোষের আকৃতি প্রদান করে এবং দৃঢ়তা বজায় রাখে। দেন হচ্ছে কোষকে কি করে? বাইরের আঘাত থেকে রক্ষা করে। তাছাড়াও একটি কোষকে আরেকটি অপর কোষ থেকে পৃথক রাখার কাজটিও এই কোষপ্রাচীরই করে। এক কোষ থেকে অপর কোষকে কি করে? পৃথক করে। এছাড়াও এক কোষকে শক্তি প্রদান করে। তাহলে আমরা কি জানলাম? কোষ প্রাচীরের কাজ কি? কোষের আকৃতি প্রদান করে এবং দৃঢ়তা বজায় রাখে, কোষের ভিতরের অঙ্গাণুগুলোকে বাইরের আঘাত থেকে রক্ষা করে এবং এক কোষ থেকে অপর কোষকে পৃথক রাখে, প্লাস কোষকে কি করে? শক্তি প্রদান করে। হুম। তো এখন আমরা জানবো হচ্ছে প্রোটোপ্লাজমের রাসায়নিক গঠন সম্পর্কে। তো রাসায়নিক গঠন সম্পর্কে জানতে হলে আমরা জানবো যে প্রোটোপ্লাজমে ২ ধরনের উপাদান নিয়ে গঠিত। একটি হচ্ছে জৈব পদার্থ এবং হচ্ছে অজৈব পদার্থ। জৈব পদার্থ হিসেবে প্রোটোপ্লাজমে থাকে হচ্ছে প্রোটিন এবং অজৈব পদার্থ হিসেবে থাকে হচ্ছে পানি। সো এই ছিল প্রোটোপ্লাজমের গঠন এবং হচ্ছে প্রোটোপ্লাজমকে আবিষ্কার করেছে এবং এখন আমরা জানবো হচ্ছে প্রোটোপ্লাজমের কাজ সম্পর্কে। প্রোটোপ্লাজমের কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে তা হচ্ছে প্রোটোপ্লাজম হচ্ছে ক্ষুদ্র অঙ্গাণুগুলোকে ধারণ করে এবং এটি হচ্ছে কোষের পানির একটি বিকল্প হিসেবে কাজ করে। এছাড়াও আরেকটি টপিক আছে এখানে হচ্ছে প্রোটোপ্লাজমের চলন। প্রোটোপ্লাজমের চলন হয় ২ ধরনের চলন।
এখান থেকে ২ টা উদাহরণ পড়তে হয় যা আমাদের বরাবরই এমসিকিউ, বোর্ড কোয়েশ্চেন এবং প্লাস হচ্ছে এডমিশন টেস্টে খুব কমন আছে। তা হচ্ছে একটি হচ্ছে পাতাদাদির প্রশস্ত চলন। তো পাতাদাদির প্রশস্ত চলন হচ্ছে কোষের ভিতরের উপাদানগুলো কিভাবে প্রোটোপ্লাজমের সহায়তায় এক স্থান থেকে আরেক স্থানে চলাচল করতে পারে এটিই বোঝানো হয়েছে প্রোটোপ্লাজমিক চলন। তো এটার একটা খুব ইম্পোর্টেন্ট এক্সাম্পল হচ্ছে পাতাদাদির প্রশস্ত চলন। এটা হচ্ছে প্রোটোপ্লাজমিক চলন একটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল। অটোগ্রাফিক চলন। তো প্রোটোপ্লাজমে ২ ধরনের চলন হয়। এই ২ ধরনের চলনের একটা হচ্ছে একমুখী আবর্তন, আরেকটা হচ্ছে বহুমুখী আবর্তন। একমুখী আবর্তনের এক্সাম্পল হচ্ছে পাতাজাতির প্রসিদ্ধ চলন। পাতাজাতি একটা উদ্ভিদ এর প্রচলিত চলন হচ্ছে একমুখী আবর্তন হয়। আরেকটি হচ্ছে বহুমুখী আবর্তন। যেমন ট্রাইডেসকেনিটাল চলন হচ্ছে বহুমুখী আবর্তন। তো এই ২ ধরনের আবর্তন হয়। একটা হচ্ছে একমুখী আর একটা হচ্ছে বহুমুখী। একমুখী আবর্তন হয় পাতাজাতির প্রশস্ত চলন আর বহুমুখী আবর্তন হয় ট্রাইডেসকেনিটাল চলনের মধ্যে হচ্ছে বহুমুখী আবর্তন হয়। এটা দিয়ে তাহলে ভালো হয়।